সেনানিবাসে সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কিন্তু তার ভাষণ যেহেতু সেনানিবাসের কার্যক্রমে মিডিয়া থাকে না, মিডিয়াকে রাখা হয় না, সেই কারণে কোনোভাবেই তিনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটি কোনো গণমাধ্যমে খবর আসেনি। বাংলাদেশের কোনো গণমাধ্যমে খবর না আসলেও ভারতীয় গণমাধ্যম কলকাতার ১ নম্বর দৈনিক আনন্দবাজার এটা নিয়ে রিপোর্ট করেছে। সেনা সদরে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে তেমন রিপোর্ট করেছে। দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, তাহলে কি সেনাপ্রধান আবারও বাংলাদেশে ফিরে নিয়ে আসতেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে? এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, আর সত্যি সত্যি কি সেনাপ্রধান কি তাহলে সত্যি সত্যি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে নিয়ে আসতেছে। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বলছিলাম সেনা সদরে কি হচ্ছে। গত সারা রাত নানা রকমের আলোচনা গুঞ্জন চলেছে, অনেকে গুজব ছড়িয়েছে। একটি ভিডিও চিত্রকে ভাইরাল করে দেয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে অজস্র সেনা সদস্য মার্চ করছে রাস্তায়, তারা কোনো একটা দিকে এগোচ্ছে। সেটাকে দিয়েই বলা হচ্ছিল যে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা রওনা দিয়েছে ঢাকার দিকে। এটা গুজব হওয়ার সম্ভাবনাই বেশি। অন্য আর একটা ব্যাপার ছড়িয়ে পড়েছিল গত রাতে, সেটা অবশ্য গুজব নয় সম্ভবত। সেটা হচ্ছে সেনা সদরের কিছু কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে আজকে যে অনুষ্ঠানটা সেনা সদরে হলো, অফিসার্সদের নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পদাতিক ডিভিশনকে, পুলিশকে, র্যাবকে ইউনিফর্ম করে, যারা বিশেষ করে র্যাবে সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকে ইউনিফর্ম পরে সেখানে যোগদানের আদেশনামা, একটা দীর্ঘ কয়েক পৃষ্ঠার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি। আজকে সকাল 10:30টায় সেই অনুষ্ঠানটা সেনা সদরে শুরু হয়েছে। হাজারো সেনা কর্মকর্তা, সৈনিক সেখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে কি হলো সেটার এক্স্যাক্ট নিউজ বোধহয় এখনো গণমাধ্যম দিতে পারছে না। কিন্তু কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে এখানে অনেক কিছুই হয়েছে। আনন্দবাজার পত্রিকা বলছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের মিটিং হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে ঘটনাটা দৃশ্যমান সেটা হচ্ছে যে সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান প্রধান এই তিনজনই ব্যাচমেট, তারা একই ব্যাচে বাহিনীতে যোগ দিয়েছে, অর্থাৎ তারা খুব ভালো বন্ধু। 3 বন্ধু মিলে কি করছেন বাংলাদেশের ভালো বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য, সেটা অবশ্যই আমরা অপেক্ষা করব। সেটা দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষও অপেক্ষা করবে। তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে শোনা যাচ্ছে, বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে যে নৌপ্রধান এবং বিমান প্রধান সেনাপ্রধানের উপরে আস্থা রেখেছেন, বলেছেন যে আপনার প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে, দেশের কল্যাণে যে সিদ্ধান্ত ভালো হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন। একটা সেনাবাহিনী কেন্দ্রিক যে গুজব রটানো হয়েছে, সেনা প্রধানকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর পোস্ট, সাম্প্রতিক ভাইরাল হওয়া এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের ভিডিও, যদিও সেই ভিডিও সম্পর্কে
গত ভোরবেলায় আমরাও খবর করেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা গেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, পরে শেষ রাতে তাকে আবার ছেড়ে দেয়া হয়েছে, বাসায় পৌঁছে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেল সেটা এখনো জানা যায়নি, কিন্তু এবি পার্টি থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে ব্যারিস্টার ফুয়াদকে দেখা যায়নি। এবি পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন এবং এটাকে গুজব, ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারকে গুজব হিসেবে তিনি ট্রিট করেছেন। তিনি বলেছেন যে এই গুজবও ছড়ানো হয়েছিল যে আমার যে এলাকায় অফিস, সে এলাকায় সেনাবাহিনীর বেশ কিছু রণতরী এসেছিল বিভিন্ন কাজে। গুজব রটিয়ে দেয়া হয়েছিল এবি পার্টির অফিস সেনাবাহিনী ঘিরে রেখেছে, কিন্তু সেটাও গুজব। ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হননি বলে তিনি দাবি করেছেন। ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্যও নিয়ে যাওয়া হয়নি, তার মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিস্টার ফুয়াদের কাছে আসেনি, এমনটা দাবি করেছেন তিনি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাকে তিনি জুলাই আন্দোলনের সময়কার ভিডিও হিসেবে দাবি করেছেন। বলেছেন যে এটা আন্দোলনের সময়ের ভিডিও, আন্দোলনের সময় আমরা অনেকেই অনেক কথা বলেছি, সেটাকে এখনকার ভিডিও হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে। কিন্তু ভিডিওটা খুব খেয়াল করে দেখলে যেটা বোঝা যায়, ভিডিওর শুরুটাই বলা হয়েছে পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে দোসর হিসেবে বলা হয়েছে, দোসর প্রেসিডেন্ট চুপ্পু, শোনা যাচ্ছে এখন তার অধীনে একটা নতুন ধরনের সরকার তৈরি করার পরিকল্পনা চলছে। তার মানে হচ্ছে আন্দোলনের শেষের ভিডিও, সেটা যেদিনেরই ভিডিও হোক, আন্দোলনের সময়কার ভিডিও না, যেটা এবি পার্টির চেয়ারম্যান ভুলভাল বলেছেন বলেও ভিডিও দেখে মনে হচ্ছে। হতে পারে সেই ভিডিওটা পুরনো ভিডিও হতে পারে, আন্দোলনের পরপরের ভিডিও হতে পারে, আগস্টের 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পরের কোনো একটা সময়ের ভিডিও হতে পারে, যে কোনো সময়ের হতে পারে, কিন্তু সেটা আন্দোলনের সময়ের ভিডিও বলে যেভাবে চালিয়ে দেওয়া হয়েছে সেটা সত্য নয় বলে অন্তত আমাদের অবজারভেশনে মনে হয়েছে। যাই হোক, তারা যেহেতু অস্বীকার করেছে যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়নি, শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও জানা গেছে যে তিনি গ্রেপ্তার হননি। তবে বিভিন্ন সোর্স বলছে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাসায় পৌঁছে দেয়া হয়েছে। সেটাও কতটা অথেন্টিক সেটা বলা যাবে না, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কিছু বলা হয়নি। এই তথ্য যখন আমরা বলছি, তখন এদিকে স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন যে দেশের জরুরি অবস্থার যে ইনফরমেশন ছড়িয়ে পড়েছে সেটা গুজব, সেই ব্যাপারে সরকারের কোনো কথা নেই, সরকার তার মতো করে কাজ করে যাচ্ছে। অর্থাৎ স্বরাষ্ট্র সচিব তিনি অস্বীকার করেছেন জরুরি অবস্থা জারির ব্যাপারটা। সেনা সদরে চলে যায়। সেনা সদরে আসলে কি হলো? আজকে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ভাষণও দিলেন। এটা অন্তত গুজব ছিল না। গত রাতে যেটা ছড়িয়ে পড়েছিল যে সেনাবাহিনী গত কালকে, এটা বিভিন্ন মাধ্যমে এই খবরগুলো ছড়িয়েছে এবং সেই খবরটা অথেন্টিক খবর। গতকালকে দুপুর 12টা 50 থেকে 3টার পর পর্যন্ত প্রায় 3 ঘন্টা সেনানিবাসে সেনাদের বড় অফিসারদের, জিওসি প্রধানদের মিটিং হয়েছে। কেউ সরাসরি উপস্থিত থেকেছেন, কেউ জুমে অনলাইনে উপস্থিত হয়েছেন। সেখানে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পরে সিদ্ধান্ত হয়েছে আজকে সেনাবাহিনী প্রধান এই অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। গতরাতের সেনাবাহিনীর যে প্রস্তুতি, এই অফিসার্স অ্যাড্রেসে যোগদানের যে সকল কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে, তাতে ধারণা করা যেতেই পারত যে সেনাবাহিনী প্রধান হয়তো আজকে হার্ড লাইনে যাবেন।
কিন্তু আসলে হলো কি সেটা এখনো পরিষ্কার নয়। একটা ব্যাপার জানা যাচ্ছে, সেনা মানে যে ব্যাপারটা বলতে গিয়ে অন্য প্রসঙ্গে আসলাম, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক স্ট্যাটাস এবং এবি পার্টির সাধারণ সম্পাদকের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই সব মিলিয়ে একটা ভালো কাজ হয়েছে। সেটা হচ্ছে, এর আগেই আমরা জেনেছিলাম যে সেনা অভ্যন্তরে কোন্দল কলহ সৃষ্টি করার নানা রকমের ষড়যন্ত্র চলছে। আইএস থেকেও ষড়যন্ত্র চালানো হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকমের কোন্দল তৈরি করার। এদের এই কর্মকাণ্ডের কারণে, এই হাসনাত আবদুল্লাদের স্ট্যাটাস, এই সেনাবাহিনীকে বিতর্কিত করার এই নানা রকমের কর্মকাণ্ডের ব্যাপারে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়া, হাসনাত না ওয়াকার, এই ধৃষ্টতা দেখানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর বন্ডিংসটা 100% হয়েছে। সেনা সদর থেকে যতটুকু শোনা যাচ্ছে তাতে সেনা একেবারে সৈনিক থেকে অফিসার পর্যন্ত সকলের একেবারে শতভাগ বন্ডিং তৈরি হয়েছে, তারা একাট্টা হয়েছেন। সেনাবাহিনীর বাহিনী হিসেবে, সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো ভালো ডিসিশন, যে ডিসিশন ভালো হয় এবং সেনাবাহিনীর সম্মান অক্ষুণ্ণ রাখা এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যে ডিসিশন ভালো হয়, সেই ডিসিশন নেয়ার ব্যাপারে সেনা প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে এমন খবর শোনা যাচ্ছে। অর্থাৎ সকলে একাট্টা হয়েছেন। যে বিভেদের কথা শোনা যাচ্ছিল সেনাবাহিনীর মধ্যে, সেই বিভেদটা যদি থেকেও থাকতে পারতো আগে, এখন আর সেই বিভেদটা নেই। তারা একাট্টা হয়েছেন, তারা এক সুতোয় গাঁথা হয়েছেন। এই উপকারটা অন্তত হয়েছে যে তাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছিল, সেই ষড়যন্ত্রটা পাশ কাটিয়ে জেনারেল ওয়াকারের যে অধিনায়ক হিসেবে তিনি আরও বেশি পাওয়ারফুল হয়েছেন, আরও বেশি ডেডিকেটেড হয়েছেন, আরও বেশি গ্রহণযোগ্য হয়েছেন সেনা সদস্যদের, সেনা অফিসারদের কাছে। এটা একটা বড় ব্যাপার এবং এটা যদি থাকে, সেনাবাহিনীর মধ্যে বন্ডিংসটা যদি 100% থাকে, তাহলে বাংলাদেশে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সেনাবাহিনী একটা বাহিনী যথেষ্ট বলে মনে করেন অনেকে। জরুরি অবস্থা জারির ব্যাপারে এখনও গুঞ্জন চলছে, যদিও স্বরাষ্ট্র সচিব অস্বীকার করেছেন সেটা। স্বরাষ্ট্র সচিবের ব্যাপার যদিও এটা না, কারণ জরুরি অবস্থা জারি করার ব্যাপারটা রাষ্ট্রপতির উপরে নির্ভর করে। সেখানে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করবে, সেনাপ্রধান মুখ্য ভূমিকা পালন করবেন, রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন। জরুরি অবস্থা সরকার জারি করতে পারে না, অর্থাৎ ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার জারি করতে পারে না। সেই সরকারেরই একটা অংশ হচ্ছে, কর্মচারী হচ্ছেন স্বরাষ্ট্র সচিব। সেহেতু সরকারের বক্তব্য এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যদিও গুরুত্বপূর্ণ, কারণ সরকার থেকে যখন জানানো হয় এরকম কিছু হচ্ছে না, তখন সেটাকেই আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে ধরে নিতে হয়। যাই হোক, যে গুঞ্জনই চলুক, যে গুজবই চলুক, গত রাতটা আবার মনে হচ্ছিল যে সেই জুলাই আগস্ট আন্দোলনের সময় রাতের পর রাত যেভাবে গুজব ছড়িয়েছে, সেরকম একটা গুজবের রাত গেল। কিন্তু রাত শেষে মনে হলো যে গত রাতটা এত বেশি গুজবের যায়নি, গুঞ্জন চলেছে এবং সেই গুঞ্জনটা 100% যে নেগেটিভ গুঞ্জন চলেছে তা নয়, কিছু একটা হচ্ছে। সেই কিছু একটা হওয়াটা হয়তো ধীর লয়ে হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে বন্ডিংস তৈরি হয়েছে। এই ব্যাপারটা অন্তত বলা যায় যে সেনাবাহিনী একাট্টা হয়েছে। এখন সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য যে কেউ করে অন্তত টিকে থাকতে পারবে না। দর্শক, আপনার কি মনে হয় এর পরের? দর্শক, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রধান নেতা জি.এম. কাদের। দর্শক, অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের তিনি বলছেন, ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। রংপুর থেকে বলছি,
GM কাদের। তো দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু এলোমেলো হয়ে গিয়েছে। আমি দর্শক, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না, GM কাদিরের এই মন্তব্যটা দর্শক প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরে জাতীয় পার্টির এই নেতা আরো কি বলেছে আমি সেটিও শেয়ার করব, পরে আমি কিছু মন্তব্য করব। আজকের ভিডিওটি আপনার জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে চোখ রাখবেন। বলা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এটা GM কাদেরের কথার মধ্যে যুক্তিক আছে। দেখেন, আপনি যখন একটা দলকে, অর্থাৎ একটা দেশের একটা দল 30 থেকে 40% মানুষ করে, সে দলকে বাদ দিয়ে যদি আপনি জাতীয় নির্বাচন করেন, তাহলে তো সেটা জাতীয় নির্বাচন হলো না, সেটা তো অংশগ্রহণমূলক নির্বাচন হলো না। আপনি যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। আপনার কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক দর্শক, GM কাদের আরো বলছেন, শেখ হাসিনার প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতিতে সফল হয়নি, আপনারাও এই রাজনীতিতে সফল হবেন না। শনিবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শুধু এই নয় দর্শক শ্রোতা, তিনি আরো বলছেন, ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। তো দর্শক, তিনি টের পেয়ে গিয়েছেন, GM কাদের তিনি টের পেয়ে গিয়েছেন ঢাকায় ফিরলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। ভাই, সত্যি কথা বলতে বাংলাদেশের যে একটা রাজনীতির পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে রাজনীতিবিদরা রাজনীতি করতে পারবে না ভাই। বাংলাদেশে পুরো একটা নিপীড়ন চলছে, পুরো একটা অরাজকর পরিস্থিতি চলছে। আরে ভাই, সরকারের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার করা হচ্ছে, সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার করা হচ্ছে। এটা কি গণতন্ত্র? একটা গণতান্ত্রিক দেশে যার যার মত প্রকাশ করতে পারবে, এটাই স্বাভাবিক, এটাই তার গণতান্ত্রিক অধিকার। তো দর্শক, এখনো কিন্তু আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গণহারেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, এটা কিন্তু সত্য। এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, না হলে পুরো গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তো দর্শক, যাই হোক, আমি একটু পড়ি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ GM কাদের রংপুরে এক ইফতার পরবর্তী দলীয় আলোচনা সভায় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করেছেন। তিনি বলেছেন, তাকে ঢাকা থেকে একজন আজ ফোন করে বলেছেন তিনি ঢাকায় ফিরলে গ্রেপ্তার করা হতে পারে তাকে। শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটির এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে ইফতার পরবর্তী এক আলোচনা সভায় GM কাদের এই আশঙ্কার কথা জানান। 4 দিনের সফরে গত শুক্রবার রংপুরে আসেন GM কাদের। তো দর্শক, তিনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনটা নিরপেক্ষ হবে না।
এটা আমিও বলবো নিরপেক্ষ হবে না। আর বিশেষ করে বেসিক্যালি বিএনপিও চাবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হোক। সমন্বয়করা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা তারা যেটাই বলুক না কেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ, তারা নির্বাচন আসতে পারবে না, এগুলো ভাই তাদের তো রক্ত গরম, তারা এর জন্যই কথা বলে। যারা রাজনীতিটা বুঝে তারা কখনো এইসব কথা বলে না। তারা যদি রাজনীতিটা বুঝতো তাহলে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলতো না। তারা শুধু শেখ হাসিনা এবং যারা আওয়ামী লীগের রাবক বোয়াল আছে তাদের বিচার চেত। তারা না বুঝে না শুনে তারা একটাই তাদের দাবি, দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ। আরে ভাই, নিষিদ্ধ করা তো সমাধান না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে পুরো দেশ ঠিক থাকবে? মগের মুল্লুকের মতো কথা বললেই হবে, বাচ্চা পোলাবাদের মতো? তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই দর্শক, জিএম কাদেরের বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে উত্তপ্ত হয়ে গিয়েছে। জিএম কাদেরের বক্তব্যকে ঘিরে আপনার কি মনের ভাব অবশ্যই দর্শক আপনি আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিষয়বস্তু হচ্ছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। খুবই ভালো একটা খবর, এবং আসলে থাকার দরকারটা কি? আমাদের ফারুকী আজম, যিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা, কি যেন উনি আবার বীর প্রতীক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তিনি তার মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। খুবই চমৎকার উদ্যোগ। রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন না বা তাদের স্বীকৃতি থাকবে না, চমৎকার। এবং কেউ কেউ বলছেন এইটা করতে ফারুকী আজম সাহেবের কেন 8 মাস লাগলো, সেই জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ, আমাদের সরকারের ব্যয় সংকোচনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টা থাকার দরকারই রাখি। যারা যুদ্ধ করছে তারা করছে, এটা স্বীকৃতির প্রয়োজন কি? এখন যাদেরকে বাদ দিয়েছে বা সহজ কি যেন করেছে, সেটা করেছে, কিন্তু টোটালি বাদ দিলে অসুবিধাটা কী ছিল? সরকার বাংলাদেশে যে কারণে ক্ষমতা এসছে, 71-52 বাংলাদেশের সমস্ত অর্জন সব তারা মুছে দিয়েছে। রিসেট বাটন চাপ প্রেসের কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, খুবই সময়োপযোগী এবং বাস্তবসম্মত কথা বলেছেন তিনি। এই কারণে তো আর বিপ্লব হয়েছে, যে কারণে তারা কি পরিবর্তন চান? তারা 71-এর আগে যে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাই ভাই ছিলাম, সেই জায়গায় ফেরত যেতে চাচ্ছেন। তো সেই জায়গায় ফেরত যেতে হলে অনেক কিছুই পরিবর্তন করতে হবে, যেগুলো গত 54 বছরে কেউ করেনি। কাজে এই সরকার দয়া পরবশ হয়ে সেই কাজগুলো করছেন। সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। অসুবিধা কি? কি বলেছে সমকাল থেকে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, কিসের মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না। তো না থাকলে অসুবিধাটা কি? এখানে শুধু একটা জিনিস আমার কাছে অসুবিধা মনে হচ্ছে, যে তাজউদ্দিন সাহেবের নাম আছে, তিনিও সহযোগী হয়ে যাচ্ছেন। এখানে বডি সোহেলের মনের অবস্থা কি হবে, বা উনি কী চিন্তা করছেন? যে তার বাবাকে মুক্তিযুদ্ধের সময় অনেক ভূমিকা নাকি রেখেছিল, আর তারা নিজেরাও বলে, তার বোনও বলে। এখন তো ডিমোশন দেয়া হচ্ছে। ঠিক আছে, বডি সোহেলকে আমরা বুঝিয়ে নিব যে আপনি মাইনা নেন, এটা হলো রিয়ালিটি। আপনি মেনে নিতে হবে। এই সরকারের জন্য আপনি আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, নতুন সরকার এনেছেন, নতুন স্বাধীনতা অর্জনের জন্য আপনিও কাজ করেছেন। আপনার বাবাকে বাদ দিয়ে এখন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধের সহযোগী ঠিকই আছে, ঠিকই আছে। একদম দেশের জন্য কিছু করলে যে স্বীকৃতি পাইতে হবে এমন কোনো কথা আছে নাকি? সহযোগীর পরে হয়তো আবার
আগামী 8 মাস যদি এরা আরও ক্ষমতায় থাকে, তখন হয়তো সিদ্ধান্ত নেবে যে মুক্তিযুদ্ধের সহকারী একটা পোস্ট তৈরি করবে। আবার যদি 8 মাস যায়, তখন আরেকটা পোস্ট তৈরি হতে পারে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের ইচ্ছা ছিল এরকম কোনো পোস্টও থাকতে পারে। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী নেতারা 1972 সালে গণপরিষদের সদস্য মনোনীত হন এবং তারা কেউ আর এখন বলছি আইন সংশোধনের খসড়া অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদ নয়, শুধু রাজনীতিবিদ না, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। খুবই ভালো কথা, সহযোগী মুক্তিযোদ্ধা। এটা পৃথিবীর কোথাও ঘটেছে কিনা? বাংলাদেশে ঘটছে, এবং এই জন্য বাংলাদেশের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন অথবা কাজ করেছেন, তাদের ডিমোশন হচ্ছে। চমৎকার। এটা কিন্তু আগে ঘটে নাই। সো এগুলো আমাদের জন্য ভালো। এই 4 শ্রেণীর মুক্তিযোদ্ধারা হলেন প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন। এটা একটা শব্দ খারাপ লাগে, বিশেষ অবদান কিসের? হ্যাঁ, বিদেশে কিছু কিছু কথা বলেছে, ওখানে হয়তো জনমত গঠন করছে, জনমত গঠনের ভূমিকা রেখেছে, তো অসুবিধাটা কি? সেই জন্য কি বীর মুক্তিযোদ্ধা হতে হবে? কি দরকার ছিল আপনারা সেগুলো করার? দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর, যেটাকে বলি আমরা, অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাও সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। ঠিকই আছে। তৃতীয়ত কারা সেটা শুনুন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেসব শিল্পী, কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরের মুক্তিযুদ্ধের সপক্ষের দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক, অনেক সাংবাদিক ছিলেন, দায়িত্ব পালন করেছে। এবং চতুর্থ, স্বাধীন বাংলা ফুটবল দল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা শিল্পী, কলাকুশলী ছিলেন, বাইরে আপনারা গান করেছেন, মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছেন। কেন করেছেন? কি প্রয়োজনটা ছিল? কে বলেছে আপনাদেরকে গান করতে যাওয়ার জন্য? কেন গিয়েছেন? আচ্ছা, গিয়েছেন, আপনাদের একটা কাজ করেছেন দেশের জন্য। হ্যাঁ, মুক্তিযুদ্ধে উৎসাহিত হয়েছে আপনাদের গান টান শুনে। এখন সরকার আপনাদেরকে ডিমোশন দিয়েছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা দায়িত্ব পালন করেছেন যেসব সাংবাদিকরা বিভিন্ন দেশে, যে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশকে উদ্ধার করতে হবে, বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে, নানান কাজ যারা করেছেন, ভালো কথা, সেটা স্বীকৃতি থাকতে হবে। নট দ্যাট আগামীতে আপনাদের ডিমোশন আরও হবে। এবং চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল, দেশ একটা সম্মান তাদেরকে দিয়েছিল, স্বাধীন বাংলা ফুটবল দলে যারা তখন খেলেছিলেন। ঠিক আছে, এখন তো সহযোগী মুক্তিযোদ্ধা হইল, মুক্তিযুদ্ধের সহযোগী। হ্যাঁ, আপনাদেরকে যে আরও ডিমোশন দেয়া হয়নি, সেটার জন্য আপনারা শুকরিয়া আদায় করেন। ঠিক আছে। মন্ত্রণালয় এই খসড়া কার্যকর হলে বিদ্যমান মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা থেকে অন্তত 10,000 বীর মুক্তিযোদ্ধার পরিচয় বদলে যাবে। কত চমৎকার! বাহ! তাদের পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। হ্যাঁ, এটা বাংলা একাডেমি, আমাদের ফারুকী সাহেব সহ এইসব হয়তো শব্দ বের করেছে। মুক্তিযুদ্ধের সহযোগী, খুবই সুন্দর। তারপর হবে সহকারী, আমি যেটা বললাম। তারপর হলো মুক্তিযুদ্ধের ইচ্ছা পোষণকারী। তারপরে হবে মুক্তিযুদ্ধ, আমি দেখেছি এরকম পদও বের হতে পারে। আর তারপরে হবে যে আমার মা বাবা বলেছিল মুক্তিযুদ্ধ যেতে, আমি যেতে চাইনি, অনেক পদ বেরোতে পারে। খসড়া প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সমকালকে বলেন, রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসাবে থাকবে না। বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন রণাঙ্গনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অন্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এখানে কারো মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে না, সবার সুযোগ সুবিধা একই থাকবে।
যাই হোক, বিষয়টি অনেকেই ভুল বুঝেছেন। হ্যাঁ, ভুল বুঝেছে অনেকে। আমি ভুল বুঝি নাই, আমি ঠিকই বলছি। আমি অভিনন্দন জানিয়েছি আপনাদেরকে। মুক্তিযুদ্ধে যিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন তিনি সেভাবেই স্বীকৃতি পাবেন। আচ্ছা, ঠিক আছে। অনেক কথা আরও আছে। ও মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞায় প্রথম দিকে বীরাঙ্গনা ও সীমান্তবর্তী ভারতের মুক্তিযোদ্ধা ক্যাম্পে চিকিৎসক ও নার্সদের নাম থাকলেও চূড়ান্ত খসড়ায় সেটি না থাকার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে। এখানে আবার তারা একটু ব্যতিক্রম করে ফেলছে। তাতে এদের বীরাঙ্গনা বা সীমান্তবর্তী ভারতের ক্যাম্পে যারা চিকিৎসক ছিলেন, নার্স ছিলেন, তাদের নামটা কেন রাখতে গেল? এখানে কিন্তু ফারুকী আজমকে জবাবদিহি করতে হবে। ওনাদেরকে কেন সহযোগী মুক্তিযোদ্ধা করেন নাই? ওনারা কেন এই যে একটা বৈষম্য তৈরি করলেন? এখন কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন তিনি। আমি জানি না, অন্য বিষয়গুলো আর পড়ছি না। অনেক কথা আছে এখানে, অনেক মন্তব্য করেছেন। আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী স্যার মন্তব্য করেছেন। এগুলো নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না। মুক্তিযুদ্ধ একটা প্রতিষ্ঠিত সত্য, এটাকে অস্বীকার করা ঠিক হবে না। স্যার বুঝে নাই, ওনাদের মতলব বুঝে নাই। ওনার যে 8 মাসে যা করছে স্যার এগুলো দেখে নাই। এটাকে অভিনন্দন জানানো উচিত স্যারের। আবার ওই যে সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, তিনিও বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের একটি জনযুদ্ধ ছিল। আচ্ছা, এখন বলবেন না, এখন দেখে যান। এবং সরকারের যে উদ্দেশ্য, সরকার যে জন্য ক্ষমতা এসছে, যে পরিবর্তন এই সরকার করতে চায়, সেটি তাদেরকে করতে দিন। তাদের মতো তারা করুক। এবং এটাকে আমরা সাধুবাদ জানাই। ফারুকী আজম সাহেবকে আবারও বলছি, জবাবদিহি করতে হবে। কেন তিনি 8 মাস, হয়তো হাসনাত আবদুল্লাহ তাঁর থেকে জানতে চাইতে পারেন, বা মাহফুজ আলম জানতে চাইতে পারেন, সারজিস আলম হয়তো কথা বলতে পারেন যে আপনি 8 মাস সময় কেন নিলেন? আপনাকে জবাবদিহি করতে হবে। যাই হোক, আবারও বলছি, মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে যে তথ্য আপনারা পেয়েছেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না। যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। ধন্যবাদ।